এবার আমরা সেন্টেন্স গুলো করবো। হ্যাঁ, আচ্ছা সেন্টেন্স গুলো চলো এবার আমরা দেখবো। প্রত্যেকটা স্লাইডে তোমরা 3টে করে সেন্টেন্স পাবে। হ্যাঁ, আমরা নর্মালি সেন্টেন্সে আমরা কি জানি, কি পাবো? সাবজেক্ট পাবো, আর কি পাবো? ভার্ব পাবো, কিছু ক্ষেত্রে অবজেক্ট পাবো, কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট পাবো, বা বাদ বাকি অনেক কিছু থাকে সেন্টেন্সে। নর্মালি যে দুটো পাই আমরা সাবজেক্ট ভার্ব, তবে সব সেন্টেন্সে তো সাবজেক্ট থাকে না, থাকে থাকে না, তখন আমরা ভার্ব দিয়ে শুরু করব। আবার কিছু ক্ষেত্রে সাবজেক্টকে কোনো না কোনো কিছু একটা দিয়ে ধরে নিতে হয়। তো সেই জিনিসগুলো ভালো করে বোঝো। দেখো ভোর হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নেই। হ্যাঁ, আমি করলাম ভোর, এরকম কেউ বলছে? নেই তো, কোনো সাবজেক্ট নেই। তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা নর্মালি বুঝতে পারছি একটা ভার্ব হয়েছে, কিন্তু এটাকে পাস্ট টেন্সও বলা যাবে না। ভোর হয়েছে মানে কি? আমি নর্মালি বলছি ভোর হয়েছে, এটাকে পাস্ট টেন্স বলতে পারবো? মানে অনেক দিন আগে ভোর হয়েছে এরকমটা? তুই সকালবেলা ঘুম থেকে উঠে কি বলবি? ভোর হয়েছে। বা ভোরবেলায় কি বলবো? ভোর হয়েছে। এই হয়েছে মানে কিন্তু এটা পাস্ট টেন্স নয়, তাহলে প্রেজেন্ট টেন্স। এবং এই সব ক্ষেত্রে, দিনের এই সমস্ত ক্ষেত্রে, ভোর হওয়া, সকাল হওয়া, রাত্রি হওয়া, বিকেল হওয়া, এই ক্ষেত্রে আমরা ইট এই প্রোনাউনটা ইউজ করব। তো সেই হিসেবে আমরা ইট ইউজ করলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, এবার হয়েছে, ওই যে বললাম পাস্ট টেন্স করা যাবে না, ওয়াজ ওয়ার এখানে আনা যাবে না, তাই না? তাহলে কি আনবো? আমরা বাংলায় সেন্টেন্সটা কিভাবে বানাবো? দেখা গেল ভোর হয়েছে, এটাকেই আমি ইংলিশে লেখার সময় তার বাংলাটা আগে তৈরি করে নেব। এটা হয় ভোর। সকাল হয়েছে, এটা হয় সকাল। সন্ধে হয়েছে, এটা হয় সন্ধে। হ্যাঁ, রাত্রি হয়েছে, এটা হয় রাত্রি। তাহলে ইট হয় হচ্ছে ইজ, সিঙ্গুলার হিসেবে, প্লুরাল তো ধরবো না। ব্যাস, তারপরে যেটা হবে, ভোরকে আমরা মর্নিংই বলবো। আর কিছু, এখানে মর্নিংটাও ভোরের ঠিক পরের সময়টাকেই বলে, মর্নিং বললেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু রূপাকে বলছি, বাদ বাকি কেউ বলছি, এখন শুধু আমি যে সেন্টেন্সটা বলবো সেটা নিয়েই তাকাবো, অন্য কোনো দিকে তাকাবো না। হ্যাঁ, কেউ আর কোনো কিছু করতে হবে না। এখন আমি যেটা করাচ্ছি সেটা না বুঝতে পারলে আমার সাথে কথা বলো। পরের সেন্টেন্স দেখো, সে বুদ্ধিমতী। হ্যাঁ, তাহলে বুদ্ধিমতী রয়েছে, তাহলে সেকে আমরা স্ত্রী হিসেবে ধরছি, মানে স্ত্রীলিঙ্গ বা ফিমেল যেটাকে বলে। তাহলে আমাদের সাবজেক্ট এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, বুদ্ধিমতী তো সে, তাহলে সে বুদ্ধিমতী, সি হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্টের স্থান বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার এখানে আমি একটা কি করে নেবো? একটা ভার্ব নিয়ে আসবো, তাই না? কাকে আনবো? একটা ভার্ব। তাহলে এখানে আমি কি বলবো? হয়। তাহলে সে হয়, সি ইজ। ব্যাস, বুদ্ধিমতীকে ইন্টেলিজেন্ট বলে। এটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, পরের সেন্টেন্স দেখো। তো এখন আমরা কিন্তু যেটুকু পারি লিখে নেবো, না লিখতে পারলে থাক, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা পিডিএফ থেকে জিনিসগুলো দেখে বুঝে নেবে। আমরা কোথায় পাবো পিডিএফ? আমাদের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বিদ্যানিকেতনের অ্যাপ্লিকেশনের লিংক পেয়ে যাবে। কি করে পাবে, কোথায় পাবে এই পিডিএফটা? আমি যে ক্লাসটা করাচ্ছি এটার কোর্স তো ক্রিয়েট করা রয়েছে বিদ্যানিকেতনের অ্যাপ্লিকেশনে, সেখানে তোমরা দেখে নেবে যে 0 to হিরো ক্লাসের নাম হচ্ছে লিটিল চ্যাম্প। লিটিল চ্যাম্প, ব্যাস ওই কোর্সে ক্লিক করলে দেখবে তার নিচেই পিডিএফ রয়েছে। ঠিক আছে, তোমরা পিডিএফটা দেখে দেখে, মানে বাড়িতে না দেখেই চেষ্টা করবে, তারপর না পারলে পিডিএফটা একবার দেখে নেবে, বা নিজের করা হয়ে গেছে পিডিএফ এর সাথে মিলিয়ে নেবে। ব্যাস, তাহলে হয়ে গেল। এখন আর কারোর করার দরকার নেই। ঠিক আছে, কারণ করার দিকে মন দিলে তখন বোঝা হবে না। এখন আমরা মন দিয়ে বুঝবো। তোমরা খুব চালাক, এখানে সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে? হ্যাঁ, তোমরাই তো চালাক, তোমরা চালাক। তাহলে আমরা তোমরা হিসেবে ইউ কে নিয়ে আসবো, তাই না? ইউ মানে তুমিও বোঝায়, ইউ মানে তোমরাও বোঝায়, ইউ। আচ্ছা, এখানে দেখো ভার্ব নেই, আছে ভার্ব। তাহলে ভার্ব হিসেবে আমি কাকে বানিয়ে নেব? হয় হবে না, হও। তোমরা হও, তাই না? তোমরা হও খুব চালাক। তাহলে হওয়াকে কি বলে? আর ইউ রয়েছে, ইজ বসাবো না, আর বসাবো। খুবকে কি বলে? ভেরি। ভেরি। আর একটা ওয়ার্ড আছে TOO, এটা মানেও খুব। ঠিক আছে, তাহলে টু ক্লেভার, আমরা টু বসাবো না, আমরা কি বসাবো? ভেরি বসাবো, ভেরি ক্লেভার। আচ্ছা, পরের সেন্টেন্সে যাব। সবাই এইটুকু বুঝতে পেরেছো তো? রাকেশ তো ভীষণ সৎ। তাহলে সাবজেক্ট কে? রাকেশ, তাই না? হ্যাঁ, সাবজেক্ট আমরা সেন্টেন্সে সবার আগে সাবজেক্ট খুঁজবো। দেখো এই সেন্টেন্স গুলো অনেক ছোট ছোট সেন্টেন্স, তো এইখানে আমাকে ওই ভার্ব থেকে সাবজেক্টে যেতে হবে না। নর্মালি দেখে আমি বুঝে যাচ্ছি সাবজেক্ট কে, কিন্তু কিছু আছে বড় বড় সেন্টেন্স, যেটা আমি ওই ধূমকেতু ব্যাচের রাইটিং ক্লাসে করাচ্ছি। সেই বড় বড় সেন্টেন্সের মধ্যে খুঁজে পাওয়া যায় না সাবজেক্ট কোনটা।
তখন আমরা ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবো বর্ণালী? কে বা কারা। এখানেও তুমি প্রশ্ন করতে পারো, কিন্তু এখানে নর্মালি বুঝতে পারছি এখানে যে বলে এখানে ভার্ব কোথায়? রাকেশ হয় একজন সৎ বালক, হয় কথাটা নেই। তাহলে আমি যদি বলি কে হয়, রাকেশ হয়, তাহলে রাকেশ হচ্ছে সাবজেক্ট। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? কে বা কারা কি পাবো? সাবজেক্ট। যদি সাবজেক্টকে খুঁজতে হয় তাহলে কে বা কারা। আচ্ছা, আর অবজেক্টকে খুঁজতে গেলে কি করতে হবে বলো? অবজেক্ট কি বা কাকে। চলো এবার দেখি। তাহলে রাকেশ আমি পেয়ে গেছি। আচ্ছা, হয়, হয় নামক একটা ভার্ব আমরা নিজেরা তৈরি করে নেবো। কেউ বকবে না যে তুমি একটা হয় ওয়ার্ডকে নিয়ে এসে ট্রান্সলেট করছো। অনেকে ভয় পায়, নেই তো আমি কেন লিখবো, যদি ওই সব কোনো ব্যাপার না। তাহলে হয় হচ্ছে ইজ। আচ্ছা, সৎকে কি বলে? অনেস্ট। আর বালক হচ্ছে বয়। একটা আর্টিকেল বসাতে হবে এবং সেটা হবে অ্যান। আমরা জানি এইচ হয়ের উচ্চারণ হচ্ছে, হয়ের না অয়ের উচ্চারণ হচ্ছে অ। তাহলে অ মানে হচ্ছে ভাওয়েল, ভাওয়েল বলে এখানে অ্যান হলো। এটা পরীক্ষায় কিন্তু খুব আসে, এ অথবা অ্যান কোনটা হবে অনেস্টের সাথে। ঠিক আছে, যারা ছোটবেলা থেকে নর্মালি অর্ধ শিক্ষিত হয়, মানে কমপ্লিটলি শেখে না, তারা কি করবে? সব সময় দেখবে এইচ হচ্ছে কনসোনেন্ট, কি বসিয়ে দেবে? এ বসিয়ে দেবে। কিন্তু আমরা এ বসাবো না, কি বসাবো? অ্যান। কারণ হনেস্ট বলে না, অনেস্ট বলে। অনেস্টে এ আসে, আর এ ভাওয়েল, ভাওয়েল থাকলে তো অ্যান বসে। ঠিক আছে, তো আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে তো গ্রামারও শিখবো না? আর সবকিছু রিভিশন হচ্ছে আমাদের। তারপর দেখো, তার দেরি হয়েছে, তার দেরি হয়েছে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, তাই তো? তার হয় দেরি। আমরা সাবজেক্টের পর কি দেখো, এখানে এই ভার্বকে সবসময় সেকেন্ড পজিশনে রাখতে হবে। তাহলে তার হয় দেরিকে কি বলে? লেট। এলএটি, লেট। রবিবারে এসো, এখানে কোনো সাবজেক্ট আছে? এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে কি ধরনের সেন্টেন্স বলো দেখি? হ্যাঁ, অ্যাজারটিভ সেন্টেন্স, তারপর অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের এই ভাগগুলো আছে না, বলিনি আমি? তাহলে এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে? আদেশ, উপদেশ, অনুরোধ, কিছু বলা, করতে বলা, এগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, কি করে থাকবে? এক গ্লাস জল নিয়ে এসো, দরজাটা বন্ধ করো, আছে এখানে কোনো সাবজেক্ট? নেই তো। আচ্ছা, তাহলে ভার্ব, তাহলে সাবজেক্ট না থাকলে আমরা ভার্ব দিয়ে শুরু করব। হ্যাঁ, এসো মানে আসা, আশাকে কি বলে? কাম। ব্যাস। সানডে, রবিবারের কথা বলা আছে, সানডে। আর কোনো বার বোঝালে তার আগে প্রিপোজিশন বসে, কি বসে? অন প্রিপোজিশনটা বসে। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাহলে এখানেও এই সেন্টেন্সটাকে কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট নেই, তাহলে এখানে সবার আগে কি করব? আমরা ভার্ব দিয়ে শুরু করব। অপেক্ষা করার আগে কি বলে? ওয়েট। এবার এখানে আমি সেন্টেন্সটাকে নিজের মতো করে একটু বানিয়ে নেবো, যেটাতে আমার ট্রান্সলেট করতে সুবিধা হবে। তাহলে আমি কি বলবো? কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, কিছুক্ষণের জন্য। তাহলে জন্যকে আমরা কি বলবো? ফর। হ্যাঁ, আর কিছুক্ষণকে কি বলে? কিছুক্ষণকে বলে সাম, হচ্ছে কিছুক্ষণ। আর টাইম, টাইম হচ্ছে সময়। তাহলে সাম টাইম মানে এখানে কিছুক্ষণ, এই ক্ষণটাকেই সময় বলে। তাহলে ওয়েট ফর সাম টাইম। আমরা এখানে সাম টাইম না লিখে এ হোয়াইলও লেখা যায়। হ্যাঁ, ওয়েট ফর এ হোয়াইল, এভাবেও কিন্তু আমরা সেন্টেন্স গুলোকে উন্নত মানের বানাতে পারি। তো আমাদের অত উন্নত মানের এখন দরকার নেই, আমরা নর্মালি লিখবো ওয়েট ফর সাম টাইম। ঠিক আছে, সেন্টেন্স গুলো একদম সুন্দর, কিন্তু আমরা ইংলিশ শিখছি। তারপর দেখো, ইহার একটি লেজ আছে। তাহলে ইহাকে আমরা জানি না তো মানুষ নাকি, আমরা কি লিখবো? ইট। মানুষ তো হবে না, হবে? আচ্ছা, ইট। আছে কে কি বলে? আছে ইংলিশ দুটো হতে পারে, কি হতে পারে? হ্যাঁ, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ, তাই তো? তাহলে হ্যাভ বসে কোথায়? প্লুরালে। হ্যাজ বসে কোথায়? বাস। ঠিক আছে, আই হচ্ছে ব্যতিক্রম, সেটা পরের কথা। তাহলে ইট হ্যাজ, ইট যেহেতু সিঙ্গুলার, এটার বা ইহার। এ টেইল, টেইল মানে লেজ, তাহলে একটা টেইল আছে, একটি, তাই এ টেইল। পরের সেন্টেন্স দেখো, অভির একটি শার্ট আছে। অভি হচ্ছে এখানে সাবজেক্ট, তাই না? শার্টটা কার আছে? অভির আছে। হ্যাঁ, তো অভি লিখে দিলাম। আছে কে কি বলে? হ্যাজ। অভি যেহেতু সিঙ্গুলার, হ্যাজ বসালাম। শার্ট, এ শার্ট। কিচ্ছু বোঝানোর আছে? নর্মালি এগুলো নিজেরা যেন পারি।
আমি ছোট ছোট সেন্টেন্স এনেছি, আস্তে আস্তে ক্লাসটা যখন আরো সামনের দিকে এগোবে, আরো পরপর ক্লাসগুলো করতে থাকবো, তখন কিন্তু আস্তে আস্তে সেন্টেন্স গুলো সাইজ বড় হবে। তো ছোট সেন্টেন্স থেকে কেউ ভেবো না যে এরকম স্মল স্মল সেন্টেন্স ও পারবো, তার দরকার নেই। ছোটগুলো কেন করাচ্ছি, কারণ ছোট থেকে আস্তে আস্তে আমরা বড় হব, তখন বড় সেন্টেন্স গুলো যেন সুন্দরভাবে পারতে পারি, ছোটগুলো নিখুঁত ভাবে আগে শিখে নেই। পিঁপড়ের 6টি পা আছে। পিঁপড়ের কটা পা আছে? 6টি পা। তাহলে এখানে সাবজেক্ট নরমালি বুঝতে পারছি পিঁপড়ে নিয়ে কথা হচ্ছে, তাহলে অ্যান্ট। তাহলে নির্দিষ্ট করে দেওয়া হলো দা অ্যান্ট, পিঁপড়ে জাতিকে বলা হচ্ছে, তাহলে দা অ্যান্ট। আচ্ছা, আছেকে কি বলে? হ্যাজ। আর সিঙ্গুলার ধরা হচ্ছে বলে হ্যাজ বসালাম। আছে ইংলিশই হচ্ছে হ্যাজ, হ্যাঁ। আর ছিল ইংলিশ কি? হ্যাড। আচ্ছা, 6 লেগস, অনেক কটা মানে প্লুরাল হয়ে গেল, তাই লেগস লিখবো, ব্যাস। এটা নিয়ে আর বিশ্লেষণ করার কিছু নেই। পরের সেন্টেন্স দেখো, মার্কিনরা ধনী। মার্কিন মানে যারা আমেরিকায় থাকে, তাহলে আমরা কি বলবো? আমেরিকানস, প্লুরাল তো, মার্কিনরা প্লুরাল। এবার দা বসাতেই হবে। আমেরিকান জাতি, নির্দিষ্ট জাতি বোঝালে তার আগে দা বসে, তাহলে দা আমেরিকান। দেখো এখানে ভার্ব নেই, ভার্ব কি বানাবো আমি? ভার্ব হিসেবে কি বানাবো? ভার্ব হিসেবে কি বানাবো? হয় হচ্ছে ভার্ব। তাহলে আমেরিকানস আর রিচ, হয় মানে আর বসাবো, আমেরিকান যেহেতু প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, পরের সেন্টেন্স দেখো, বাঙালিরা কর্মঠ। তাহলে সাবজেক্ট কে? বাঙালি, তাহলে বাঙালিস প্লুরাল, তাহলে এখানে বাঙালি একটা জাতির মধ্যেই পড়ছে, তাহলে দা বাঙালিস। এখানেও আমরা ভার্ব বানিয়ে নেবো, কি হয়। এগুলো কিন্তু সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কেন? কারণ এগুলো চিরসত্য, মানে সবসময় সাধারণ ব্যাপার, সাধারণ কথা, তাই না? বাঙালিরা কর্মঠ, সবসময় বাঙালিরা কর্মঠ, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে বাঙালিস প্লুরাল, তাই আর। আর কর্মঠকে কি বলে? কর্মঠ মানে যে খুব কাজ করে, পরিশ্রমী হয়, তাদেরকে বলে কর্মঠ, পরিশ্রমী যারা হয়। তাহলে সেটাকে কি বলবো? অ্যাক্টিভ। আমরা সবাই বাঙালি, আমরা অ্যাক্টিভ, অ্যাক্টিভ না? কাক কুৎসিত পাখি, তাই তো। তাহলে সাবজেক্ট হচ্ছে কাক, তাহলে দা ক্রো হলো। এটুকু তো বোঝা, কাক একটা জাতি, মানে কাক জাতি, সব কাককে বোঝাচ্ছে, তাহলে দা ক্রো। হয়, এখানে হয় নামক ভার্বটা নিয়ে আমরা হয় বানিয়ে দিলাম, ইজ, তারপরে আগলি, অ্যান আগলি, ইউ ভাওয়েল, তাই অ্যান চলে আসলো। পরের সেন্টেন্স দেখো, আমি রোজ স্কুলে যাই। আমি কে কি বলবো? আই। আমরা এখানে নরমালি বুঝতে পারছি সাবজেক্ট হচ্ছে আই, অত আমরা জটিল বানাতে গেলে সমস্যা হয়ে যাবে যে কে রোজ স্কুলে যায়। নরমালি দেখতে পাচ্ছি আমি, আই গো টু স্কুল এভরিডে। এখানে কিছু বোঝানোর নেই, এটা আমাদের নর্মাল কমন সেন্টেন্স আমাদের কাছে। অর্ক পেরেছিস, করেছিস এগুলো? আচ্ছা, তারপর সে বোকা, তাহলে সে কে কি লিখবো? হি। হ্যাঁ, অথবা সি, আমরা মেয়ে হলে সি লিখে দেবো, সি, ঠিক আছে। তারপরে ইজ ফুলিশ, ফুলিশ মানে বোকা। এখানে কিন্তু অনেক ভোক্যাবও আমরা পাচ্ছি, এই ওয়ার্ড গুলোর মানে জানতে পারছি। বোকাকে ফুলিশ বলে, তাই না? কুৎসিতকে আগলি বলে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, এগুলো যেন পরবর্তী ক্ষেত্রে ভুল না হয়, ভাবতে না হয়। আচ্ছা, এগুলো সবুজ, তাহলে এগুলোকে আমরা কি বলবো? দিস। তাহলে দিস আর গ্রিন, তাই তো। দিস হচ্ছে প্লুরাল, প্লুরাল বলে আর বসালাম, গ্রিন। আচ্ছা, তারপর দেখো, ইহা একটি একমুখ রাস্তা। আচ্ছা, তাহলে ইহাকে কি লিখবো? ইট। আচ্ছা, হয়, হয় বানিয়ে দেবো আমি, ইহা হয় একটি। এখানে ভার্ব নেই, আমরা কি বানাবো? হয়। তাহলে ইহা হয় এ ওয়ান ওয়ে রোড। একমুখ রাস্তাকে বলে ওয়ান ওয়ে রোড। যদি দুটো মুখ হয় তাহলে টু ওয়ে রোড। দেখো, ওয়ান ওয়ে মানে একমুখ, মানে এমনটা নয় যে ওই দিকের মুখটা বন্ধ থাকবে তার মানে একমুখ, সেটাও কিন্তু নয়। নর্মালি বড় বড় হাই রোড হয় না, যেটাতে একটাই দিক, হ্যাঁ, মানে যারা যাচ্ছে বাঁ দিক দিয়ে এরম ভাবে যাচ্ছে, ডান দিক দিয়ে এরম ভাবে আসছে। কিন্তু কিছু রাস্তা হয় টু ওয়ে, মানে একটা যাওয়ার রাস্তা, একটা আসার রাস্তা, আলাদা আলাদা পার্ট থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা এ বসালাম। দেখো, ও ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু আমরা এ বসালাম, কেন? এখানে উচ্চারণটা হচ্ছে ওয়া। আমি বলেছি ওয়া আর ইউ উচ্চারণ হলে, ওয়া আর কি ইউ, ওয়া আর ইউ উচ্চারণ হলে আমরা কি করব? ওয়া আর ইউ উচ্চারণ হলে সব সময় এ বসাবো, এ, এন বসবে না। আমাদের এন বসাতে ইচ্ছা করবে, বসবে না। ঠিক ঠিক উত্তর দাও, ঠিক ঠিক উত্তর দিতে হবে। দেখো, তাহলে অ্যানসার, উত্তর দেওয়াকে কি বলে? অ্যানসার। দেখো, এখানে ঠিক ঠিক মানে কি স্যার? এখানে আমি কি লিখবো? কারেক্ট, কারেক্ট অ্যানসার। কেমন লাগছে? ওই রকম লিখবো না, আমরা কি করব? ঠিক ঠিক কে আমরা নিজের মতো করে বানিয়ে দেবো। ঠিক ঠিক কথার মানে কি?
টিক টিক কথার মানে হচ্ছে মানে যেটা আমি বলেছি ঠিক সেইটুকুই উত্তর দাও, তার বাইরে কিছু মানে এলো ঝেলো নয়, তাহলে ওটাকে বলে ঠিক ঠিক। তার মানে ওটাকে ইংলিশে কি বলে, টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট, বা এটাকে আমি বলছি টু দা রাইট পয়েন্ট। ঠিক আছে, অ্যান্সার টু দা রাইট পয়েন্ট। ময়না সুন্দর পাখি, হ্যাঁ তাহলে দা ময়না, ময়না জাতি পাখির একটা পুরো ইয়েকে বলছে, তাহলে হয়, তাহলে সুন্দরকে কি বলে, প্রিটি। দেখো সুন্দরের অনেক রকম ওয়ার্ড রয়েছে, বিউটিফুল হয়, কিন্তু সব ওয়ার্ড সবকিছুর সাথে যায় না। একটা মানুষ কেমন দেখতে, বিউটিফুল মানুষ কেমন লাগে, মানে সুন্দরের অর্থে কিন্তু এক একটার সাথে এক একটা যায়। যদি কারোর কারোর মানে কাউকে দেখতে সুন্দর হয় তাকে আমরা সবসময় প্রিটি বলবো, তখন আর বিউটিফুল বলবো না। ঠিক আছে। আচ্ছা, গরু নিরীহ প্রাণী, তাই তো, তাহলে গরু হচ্ছে দা কাউ। ঠিক আছে, গরু পুরো জাতিকে বলা হচ্ছে দা কাউ। গরু হয় ইজ। আচ্ছা, নিরীহ, নিরীহকে কি বলে, হাম্বেল বলে, হাম্বেল। আর প্রাণী হচ্ছে অ্যানিমেল, এখানে প্রাণী হিসেবে পশুকে বলছি তাই অ্যানিমেল। আর হাম্বেল এইচ কনসোনেন্ট, তাই এ বসলো। হ্যাঁ তুই বার্ড লিখতেও পারিস। হ্যাঁ ময়না সুন্দর পাখি, দা ময়না ইজ প্রিটি, মানে ময়না হয় সুন্দর, পাখি আছে পাখি আছে, তাহলে বার্ড লিখে দেবো, বার্ড, হ্যাঁ বার্ড। না বিউটিফুল লিখবো না, প্রিটি লিখবো। বিউটিফুল লিখলে কাটবে না, কিন্তু যেটা যেটার সাথে গেলে ভালো লাগে সেটা সেটার সাথে দেবো, হ্যাঁ। তাহলে এটা বার্ড, হ্যাঁ বার্ড লিখে দেবো। তাহলে দা কাউ ইজ এ হাম্বেল অ্যানিমেল, এটা বুঝেছি। পরেরটা দেখো, আমি গীতা পড়ি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাঁ, তাহলে পড়াকে কি বলে, রিড বলে। তাহলে পড়া মানে রিড, রিডের সব কটা ফর্ম জানি আমরা, কি জানি, উচ্চারণ আলাদা হবে কিন্তু রিড রিড রিডই বলা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, দেখি তো কে এটা নিয়ে একটু বিশ্লেষণ করি আমরা, হ্যাঁ। আর ই এ ডি, রিড। ঠিক আছে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মেও রিড হয়, ভার্বের সেকেন্ড ফর্মে কি হয়, এই রিডই হয়। আর কি হয়, ভার্বের থার্ড ফর্মেও কি হয়, রিডই হয়। এবার স্যার কি করে বুঝবো কোনটা ভার্বের ফার্স্ট ফর্ম, কোনটা সেকেন্ড ফর্ম, কোনটা থার্ড ফর্ম? দেখো সবার আগে ভার্বের থার্ড ফর্মটাকে আগে ক্লিয়ার করে নিই। যদি আমরা দেখি হ্যাভ, তাই তো, হ্যাজ, আর কি হ্যাড, এগুলোর পরে যদি এটা বসে তাহলে এটা কি হয়ে যাবে, এটা তো ক্লিয়ার সবার। তাহলে এগুলোর পরে যখন বসবে এটা হয়ে যাবে থার্ড ফর্ম, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভিতরি বসে। আচ্ছা, এবার এইটা আর এইটা কি করে বুঝবো, এইটার এটা কি করে বুঝবো, সেক্ষেত্রে তোমাকে একটু সেন্টেন্সের টেন্সটা দেখে নিতে হবে, যে ওই সেন্টেন্সে আরো কিছু থাকবে, আরো কিছু ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডের মধ্যে দিয়ে বুঝতে পারবে এই সেন্টেন্সটা পাস্টে চলছে, তার মানে এই রিডটা তখন হয় পাস্টের। আর যদি প্রেজেন্ট নরমালি যদি এই সিঙ্গুলার প্লুরাল এস বাই এস যুক্ত হয়েই যায় তাহলে সেটা প্রেজেন্ট টেন্স তো হবেই। আমরা নরমালি ভার্বের থার্ড ফর্মটা কিন্তু খুব সহজেই চিনতে পারি। সে তো হতেই পারে কন্টিনিউয়াস, ওটা তো ভার্বের সাথে তুই যা খুশি যুক্ত যুক্ত করতে পারিস। আচ্ছা, আই রিড দা গীতা, তাহলে গীতা একটা বড় কি বলে গ্রন্থ, ধর্মগ্রন্থের আগে দা বসে, তাহলে দা গীতা। তাহলে এখনকে সবসময় কি বলবো, নাও। হলো। আর ওই যে বললাম দিনের বিভিন্ন সময়, তখন আমরা ইট বসাবো, ইট, ইট, ইট বসালে তারপরে সবসময় ইজ বসাবো, ইট ইজ। এবার দেখো 4:30, 3:30, 5:30, 6:30, এই সাড়ে ফাড়ে থাকলে আমরা কি করব, সাড়েকে লিখবো হাফ পাস্ট। এবার দেখো 4 যেহেতু তাই 4, তাহলে হাফ পাস্ট 4, এটা হচ্ছে 4:30, চলে গেছে, পাস্ট হয়ে গেছে, 30 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, 4টের পরে 30 মিনিট কেটে গেছে, তারপর তো 4:30 হয়েছে। চাঁদ উঠেছে গগনে, চাঁদ উঠেছে, তাহলে কি লিখবো, চাঁদ, মুন, দা মুন, আমরা জানি স্যার ছোটবেলা থেকে দা মুন ইজ, আপও লিখতে পারি। তারপরে দেখো দিন শেষ হয়েছে, তাহলে দ্য ডে ইজ ওভার, ওভার মানে কমপ্লিট হয়ে যাও, দ্য ডে ইজ ওভার। 8টা বেজেছে, 8টা বেজেছে, তাহলে ইট, ওই যে বললাম বিভিন্ন সময়, তাহলে ইট বসাবো, ইটের পরে ইজ, ইট ইজ 8 o'clock, 8 ও অ্যাপোস্ট্রফি তারপরে ক্লক লিখবো, 8 o'clock। সময় এসেছে, সময়, সময়কে কি বলে, দ্য টাইম,
এসেছে, এখানেও পাস্ট টেন্স বানানো যাবে না, মানে এটা একদম এখনারই কথা, মানে এখনেরই কথা, কিছুক্ষণ আগের কথা আর কি। দ্য টাইম হ্যাজ কাম, এই কামটা হচ্ছে এখানে কি ভার্বের থার্ড ফর্ম, তো হ্যাজ এর পরে পড়ছে, আসছে, টাইম আসছে, দ্য টাইম ইজ কামিং, টাইম আসছে, টাইম আসছে, টাইম মানে ঘোড়ার পিঠে উঠেছে, টক 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 টক, টাইম আসবে, উইল বি কামিং, তাই না? তারপরে পরীক্ষা শেষ হয়েছে, তাহলে দা এক্সামিনেশন, তাহলে নির্দিষ্ট একটা পরীক্ষার কথা বলা হচ্ছে, দা এক্সামিনেশন ইজ, ওভারও লেখা যায়, এন্ডও লেখা যায়। আচ্ছা দেখো, এখন 5টা বাজে, কথা নয়, তাহলে একই রকম, ইট ইজ 5 o'clock নাও, এখনকে নাও লিখলাম। দেখো এই নাওটাকে আমি শেষেও লিখতে পাচ্ছি, আবার প্রথমেও তো লিখতে পাচ্ছি না, প্রথমে লিখলেও তো হবে, নাও ইট ইজ 5 o'clock, অথবা ইট ইজ 5 o'clock। ইংলিশ সেন্টেন্স নিয়ে ভ্যারাইটিস ওয়েতে লেখা যায়, তবে সাবজেক্ট আর ভার্ব এবং টেন্স, এই 3টে জিনিসকে আগে ঠিকঠাক রাখতে হবে। সাবজেক্ট, সেই অনুযায়ী ভার্ব, এবং কোন টেন্সে চলছে, এই 3টে জিনিস ঠিক রেখে তুমি তাকে আঁকা বাঁকা করে লিখতে পারো। মানে এই যে নাও, এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্বের মধ্যে পড়ে, এই অ্যাডভার্বকে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় লেখা যায়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যে কোনো জায়গায় লেখা যায়, আগে পরে। তো যেটা যে সেন্টেন্সে যেটা ভালো লাগে, সবসময় আমরা কি করবো, যে কোনটা ভালো লাগে, তাহলে আমরা আমাদের মতো লিখে নেবো, কাটবে না। কিন্তু তুমি যদি সঠিক টেন্স এবং ভার্ব না ইউজ করো, তাহলে কেটে দেবে। এখন 4:30 বাজে, তাই না? মানে সঠিক টেন্স মানে আমি যদি আগের সেন্টেন্সটা এরকম করতাম, ইট ওয়াজ 5 o'clock নাও, হ্যাঁ, তাহলে কেটে দিত না। তার মানে 5টা বেজেছে, ওই পতীতকালের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে নাও রয়েছে, কি করে ওয়াজ হয়, ওই ক্ষেত্রে তোমার কিন্তু কেটে দেবে। এখন 4:30 বাজে, একই তো, ওই সেম সেন্টেন্সটাই, ইট ইজ 4:30 নাও, বা এখানে নাওটাকে আমি প্রথমে আনতে পারি, ঠিক আছে? এটা যেহেতু হয়ে গেছে, এই ধরনের সেন্টেন্স দেখো। তারপরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী ঘোরে কার চারিদিকে, তাহলে পৃথিবীকে কি বলবো, আর্থ, দা আর্থ, তাই তো, একটাই রয়েছে, দা আর্থ। এবার কি, মুভস রাউন্ড দা সান, মানে কারোর চারিদিকে যদি ঘোরে, কারোর চারিদিকে ঘুরলে তখন তাকে কি বলবো, রাউন্ড। আচ্ছা, হিমালয় ভারতের উত্তরে, 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 ঠিক আছে, তাহলে হিমালয় রয়েছে ভারতের উত্তরে, তাহলে আমরা যখন ম্যাপ দেখবো, কি করে দেখবো, উপরে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডান দিক পূর্ব, বাম দিক পশ্চিম, ম্যাপের দিকে তাকালে আমরা এইভাবে আমরা দিক নির্ণয় করতে পারি। তাহলে হিমালয়, দেখো এইখানে বিষয়টা দেখো, হিমালয় লিখলে হবে না, হিমালয়াস লিখতে হবে, কেন? আর হিমালয়াস এর আগে দা আছে, দা কেন বসাবো, যেহেতু পৃথিবীতে একটাই আছে, আর হিমালয় অনেকগুলো, মানে এই প্রাচীন মায়াপুরে একটা হিমালয়, তারপর কলকাতা একটা হিমালয়, তারপর গুজরাটে একটা হিমালয়, এরকম কিছু। হিমালয় হচ্ছে পর্বতমালা, পর্বতমালা কেমন হয়, পর্বতমালা এরকম ভাবে হতে থাকে, আমরা পর্বত আঁকি না, হ্যাঁ, তাহলে অনেক পর্বত থাকে, তো তাই এটাকে প্লুরাল ধরা হয়, তাই হিমালয়াস। ক্লিয়ার সবার? এবার পর্বত, এটাকে আমরা কি বুঝলাম, পর্বতমালা, হিমালয় হচ্ছে পর্বতমালা, এবং এর মধ্যে একটা একটা সিঙ্গেল গুলোকে বলবো পর্বত, এবং তার এক একটা উঁচু অংশকে বলবো চূড়া, যেটাকে আমরা পর্বত শৃঙ্গ। এখানেও ভূগোল পড়ে ফেললাম কিন্তু আমরা। দা হিমালয়াস, তাহলে প্লুরাল বলে আর বসালাম, হ্যাঁ, আর ভারতের উত্তরে আছে, এটা একটা চিরসত্য ব্যাপার, সবসময় তো এটা থেকে যায়, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর তাহলে কি, দা নর্থ অফ ইন্ডিয়া, তাহলে ভারতের দক্ষিণে, তাদের প্রচুর টাকা আছে, তাই তো, তাদেরকে কি বলে, দে। আচ্ছা, তাদের আছে, দে প্লুরাল, তাহলে হ্যাভ। অনেক, প্রচুরকে কি বলে, অনেক, তাহলে প্ল্যান্টি অফ মানি, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট হিসেবে দে বসালাম, তারপরে ভার্ব বসাবো, তাই না, সাবজেক্টের পরেই ভার্ব বসালাম, তারপর বাদ বাকি অংশ। আমি একটা স্কুল থেকে আসি, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই, হ্যাঁ, আসিকে কি বলে, কাম, এটা সব সময় আমি এটা করে থাকি, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই কাম। আর আই দেখো ব্যতিক্রমী, তাই কামকে কামস হলো না, হ্যাঁ, আই সবসময় প্লুরালকে নেয়, ভার্বের ফার্স্ট ফর্ম সবসময় প্লুরাল হয়, তার সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। কোনো একটা জায়গা থেকেই তো, থেকে, কোথা থেকে, ফ্রম, কোথা থেকে, স্কুল, হ্যাঁ, টাইম বোঝালে অ্যাট হয়,
দিনের যে কোনো টাইমের আগে অ্যাট বসবে, কিন্তু সেই টাইমের আগে হ্যাঁ অ্যাটই বসবে, অ্যাটই বসাবো আমরা। কিন্তু যদি মর্নিং ইভিনিং হয় সেখানে তার আগে যদি দা বসে তাহলে তার আগে ইন বসাবো, সেটা আলাদা কনসেপ্ট। করতে করতে এগুলো আমরা শিখবো। তো টাইম বোঝালে অ্যাট বসাবো, অ্যাট 1 PM। আমাকে 1 টাকার নোট দাও, নোট, 1 টাকার নোট দাও। হ্যাঁ 1 টাকার নোট হয় বাবা রে, আগে ছিল 1 টাকা মানে 100 টাকা, আগে 1 টাকা ছিল 100 টাকার সময়, মানে 1 পয়সায় তখন পাওয়া যেত লজেন। আচ্ছা তাহলে এখানে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট কে বলো? হ্যাঁ সাবজেক্ট, আমাকে, আমাকে সাবজেক্ট, আমাকে তো কেউ কিছু একটা দিচ্ছে, তাহলে আমি তো কিছু করছি না, আমি তো দাঁড়িয়ে শুধু কাজ নিচ্ছি, তাহলে আমি কি করে সাবজেক্ট হই? আমি তো কোনো কাজ করছি না, আমি তো অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট নেই। কি করে বুঝলাম সাবজেক্ট নেই? তুমি ভার্বকে প্রশ্ন করো, ভার্ব কোনটা? দাও, দেওয়াকে বলে ভার্ব। কি দিয়ে প্রশ্ন করবো আমরা? কে দেবে? সে নেই এখানে, তাহলে সাবজেক্ট নেই। তাহলে ভার্ব দিয়ে করব, দেওয়াকে কি বলে? সাবজেক্ট না থাকলে সমস্যা নেই, আমরা ভার্ব থেকে শুরু করব। দাও, দাওকে কি বলে? গিভ। হ্যাঁ আচ্ছা কাকে? আমাকে, আমি, তাহলে মি লিখবো। সাবজেক্ট যদি হতাম তাহলে আই হতো, অবজেক্ট হলে মি হবে। ক্লিয়ার? তাহলে গিভ মি এ 1 রুপি নোট। তাহলে ওয়ানে কি আছে? ওয়া, ওয়ানে কি আছে? ওয়া। ওই যে বলেছিলাম ইউ আর ওয়া থাকলে কি হয়? এ হয়, এন হবে না, তাই এখানে এ হলো। লোহা একটি প্রয়োজনীয় জিনিস, লোহাকে কি বলবো? আয়রন। তাহলে লোহা হয়, ভার্ব নেই, ভার্ব বানিয়ে নেবো তাই না? লোহা হয়, আয়রন ইজ। ইউজফুল, এই যে প্রয়োজনীয়কে কি বলে? মানে যেটা খুব কাজে লাগে, তাই ইউজফুল। আর জিনিসকে কি বলে? থিং। হ্যাঁ আর একটি, তাহলে এ বসিয়ে দিলাম। এখানেও দেখো ইউ রয়েছে, ভাওয়েল, দেখেছো? হ্যাঁ কারণ এখানে ইউ এর উচ্চারণটা কিরকম হচ্ছে? ইউ এর মতনই হচ্ছে, ইউ, ইউ, ইউ হলে তো বললাম এ হবে, অ্যান হবে না। তাহলে এ ইউজফুল থিং। সবাই বুঝতে পেরেছে? সবার ক্লাসটা ভালো লেগেছে? আমরা আজকে কিন্তু ইংলিশ গ্রামার, ইংলিশ রাইটিং, ভূগোল সব একসাথে বললাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে সেন্টেন্স গুলো, ছোট ছোট সেন্টেন্স গুলো যত করব তত আমরা দক্ষ হব, এবং বড় বড় সেন্টেন্স তখন খুব সহজেই করতে পারবো। তো প্রথম দিকের এই লিটল চ্যাম্পের ক্লাসগুলোতে ছোট ছোট সেন্টেন্সই আমরা পাবো। আগামী দিনে আস্তে আস্তে আমরা বড় সেন্টেন্স করব, কিন্তু সবার আগে ওই যে বললাম প্রত্যেকটা টেন্স আগে হবে, প্রত্যেকটা টেন্স অনুযায়ী আগে ট্রান্সলেশন কমপ্লিট হবে, তারপরে আমরা কোথায় যাব? তারপর আমরা একটু বড় বড় সেন্টেন্স করব, অ্যাডভান্স স্তরে যাব। এবং যারা বেসিক স্তর, যাদের একটু অনেকটা ক্লিয়ার আছে, তোমরা চাইলে অ্যাডভান্স স্তরে ধূমকেতু ব্যাচে জয়েন্ট হতে পারো, যেটা লেভেল 2, যেখানে বড় বড় সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা দেখানো হচ্ছে। তো আশা করি সবার ভালো লাগছে। ক্লাসটা আবার দেখো যদি মনে হয় বুঝতে না পারো, ঠিক আছে? আর বাকিটাও আশা করি সবাই বুঝতে পেরেছে। পরের দিনের ক্লাসে আমরা আসবো তো। তো সামনের ক্লাসে এসে আমরা পরের অংশটা নিয়ে আবার করবো। আমরা প্রত্যেক সপ্তাহে এরকম অনেক সেন্টেন্স যখন করতে থাকবো না, আমরা রাইটিং আস্তে আস্তে নিজেরাই লিখতে পারবো। বাংলায় সেন্টেন্স মনে মনে ভাববো আর ইংলিশে লিখবো, তার জন্য সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ চুল চুল চেরা বিশ্লেষণ হবে, তার জন্য যে কোনো জিনিস কিন্তু একদিনে হয় না। তুমি ভাববে না যে আমি একদিনে শিক্ষিত হয়ে যাবো বা 1 মাসের মধ্যে, ধীরে ধীরে হতে হয়, কনসিস্টেন্সির সাথে করতে হবে। মানে ধৈর্য ধরে যদি আমি কন্টিনিউ 6 মাস কি 7 মাস কি 8 মাস কন্টিনিউ করতে পারি, কি 1 বছর করতে পারি, তাহলেই আমি চ্যাম্পিয়ন হতে পারবো। কোনো একদিন দুদিনে কিছু হয় না। তুমি যদি 1 মাস প্রত্যেকদিন মাঠে যাও, তুমি দেখতে পারবে না তোমার শরীরে খুব পরিবর্তন হয়েছে। তুমি 1 মাস পর হাঁপিয়ে যাবে, তখন তোমার আর ইচ্ছা করবে না, কেন? ধর প্রত্যেকদিন মাঠে যাচ্ছি, দৌড়াচ্ছি, ভাবছি বডিটাকে একটু স্লিম বানাবো, হচ্ছে না। কিন্তু 1 মাসের পর থেকেই তোমার হওয়াটা শুরু হবে। সেই সময় তুমি অফ করে দিলে তোমার কি করে হবে? তুমি কন্টিনিউ করো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 4-5 মাস পর তুমি তার ফল দেখতে পাবে। তাই কন্টিনিউটি, কনসিস্টেন্সি খুব প্রয়োজন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই, দেখা হবে পরের ক্লাসে সবার সাথে আবার।